নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। 1960 সালে হিচককে সেই অবিস্মরণীয় থ্রিলার সাইকো তো আছেই, কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইব রবীন্দ্রনাথের সেই কঙ্কাল গল্প, যেখানে একজন ছাত্রের নরকঙ্কালটি আসলে যার ছিল সেই মহিলার আত্মা এসে লেখককে তার গোটা জীবনের গল্প বলছেন। কিংবা আমার খুব প্রিয় সত্যজিৎ রায়ের সেই ব্রাউন সাহেবের বাড়ি, যেখানে জন মিডলটন ব্রাউনের ডায়েরি পাওয়া যায়, সেই লাল চামড়ায় বাঁধানো 350 পাতার ডায়েরি দেখা যায় যে সাইমন ব্রাউন সাহেবের অত্যন্ত প্রিয় বেড়াল সে তার জীবনে ফিরে আসে। কিংবা প্রাচীন মিশরীয়দের সেই ভাবনা যে ফারাও মৃত্যুর পরও নিশ্চয়ই ফিরে আসবেন এবং তার দৈনন্দিন জীবনে যা যা লাগে সমস্ত কিছু প্রয়োজন হবে, সেই জন্যই পিরামিডের ভেতরে সমস্ত রেখে দেয়া হতো, খাদ্য, পানীয় এবং তার যাবতীয় প্রিয় জিনিসপত্র। এই যে গল্পগুলো, রবীন্দ্রনাথের কঙ্কাল বলুন, সত্যজিৎ রায়ের ব্রাউন সাহেবের বাড়ি বলুন, কিংবা মিশরীয়দের বিশ্বাস, এ সব কিছু যেন মিলে গেল এই 2015 কলকাতা শহরের একটা ঠিকানায়, 3 নম্বর রবিনসন লেন। নিঃসন্দেহে অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় একটা ঘটনার সাক্ষী থাকলাম আমরা। সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের এখনকার বিষয়। কঙ্কালের সঙ্গে সহবাস 6 মাস, খাস কলকাতায় ফিরে এলো হিচককের সাইকো। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন ডক্টর অনির্বাণ দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ, প্রাক্তন পুলিশ কর্তা সমীর গাঙ্গুলি, আছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, আমার অন্যদিকে আছেন সমাজতাত্ত্বিক অভিজিৎ মিত্র, আছেন অনুত্তমা বন্দ্যোপাধ্যায় মনোবিদ, এবং স্বপন প্রামাণিক, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও। প্রথমেই দেখে নেব যে ঘটনা আমাদের সত্যি সত্যি শিহরিত করেছে, অবাক করে দিয়েছে, এবং আরেকবার আমরা বিস্মিত হয়েছি, কারণ 2015 কলকাতা শহরে এই ঘটনাও ঘটে। দেখুন, হিচককের সাইকো ছবির এই দৃশ্যই ফিরল খাস কলকাতায়। 5 দশক আগের ছবি দর্শকদের যতটা ভয় পাইয়ে দিয়েছিল, বাস্তবে কলকাতার বাসিন্দা পার্থদের কীর্তি শহরবাসীকে তার থেকেও বেশি চমকে দিয়েছে। এ যেন হিচককের চিত্রনাট্যেরই অবিকল বাস্তব রূপ। সাইকো ছবিতে মৃত মায়ের কঙ্কালের সঙ্গে থাকতেন নরম্যান বেটস। রবিনসন স্ট্রিটের পার্থ দে 6 মাস ধরে তার দিদির দেহ আগলে বসেছিলেন। নিজে যে খাটে শুতেন তার পাশেই একটি বেঞ্চে শোয়ানো ছিল দিদির কম্বলে মোড়ানো কঙ্কাল। পর্দার নরম্যান বেটস মায়ের কঙ্কালের কাছে নিয়মিত খাবার পৌঁছে দিতেন। বাস্তবের পার্থদেও একমাত্র দিদি দেবযানী কঙ্কালকে রোজ দুবেলা নিয়ম করে খেতে দিতেন। তার বিশ্বাস ছিল দিদির আত্মা এসে সেই খাবার খেয়ে যায়। বুধবার বাড়িতে ঢুকেও কঙ্কালের পাশে শুকনো খাবার দেখতে পায় পুলিশ। হিচককের সাইকোর ঘরে দেখা গিয়েছিল মরা পাখি। বাস্তবের পার্থর বাড়িতে ছিল পোষ্য 2টি ল্যাব্রাডরের কঙ্কাল। তাদেরও নিয়ম করে খেতে দিতেন পার্থ। যা শুনে অনেকেই শিউরে উঠে বলছেন, এ যেন রিয়েল সাইকো। রাজস্বী দত্তগুপ্ত, ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুরুতেই চলে যাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে। শীর্ষেন্দুদা, আপনি প্রচুর ভূতের গল্প লিখেছেন, রহস্য গল্প লিখেছেন। এই যে ঘটনা, যা একেবারে উপন্যাসের মতো রোমাঞ্চকর, পরতে পরতে পুলিশ সূত্রে যা উন্মোচিত হচ্ছে, লেখক হিসেবে এই ঘটনা যখন জানলেন আপনার কিরাম লাগছে? আপনার অনুভূতিটা জানতে চাইব। আমার অনুভূতিটার কথা বলার আগে বলি যে কতগুলো জিনিস যুক্তিটা আসছে না। তার কারণ হচ্ছে, একটি মেয়ে তার কুকুরের শোকে আত্মহত্যা করেছে এবং সেটা প্রায়োপবেশনে, মানে উপোস করে দীর্ঘদিন সময় লেগেছে। ও তখন তার বাবা এবং ভাই চুপচাপ দেখে গেছে যে মেয়েটি মারা যাচ্ছে। এটা তো খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার বলে মনে হচ্ছে না, কেননা একটা সামনে একটা মেয়ে আত্মহত্যা করছে, একেবারে যদি হ্যাঁ
আপনি ঠিকই বলছেন, তার কারণ, এবং আমি পার্থবাবুর পুলিশ বলছে তার মানসিক ভারসাম্য নিয়ে সন্দেহ আছে, আমি সেই পার্টটা বাদ রাখছি, কিন্তু তার বাবা যিনি 87 সাল অবধি ব্যাঙ্গালোরের ব্রিটিশ কোম্পানিতে চাকরি করতেন, ডিরেক্টর ছিলেন, অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে কাজ করতেন, 87-র পরে 88 সালে কলকাতা আসেন। সুতরাং মানে আমি বলছি তিনি মেনে নেবেন তার মেয়ে চোখের সামনে, এবং যে দেবযানী দেবীর কথা আপনি বলছেন, আমাদের কাছে যে ইনফরমেশন, তিনি বিটেক, গানের ক্ষেত্রে ইন্টারেস্ট ছিল, পড়াশুনো ছিল, এবং কলকাতার দুটো অত্যন্ত বিখ্যাত স্কুলে তিনি গানের শিক্ষকতা করতেন, যার ফলে পুরোটা এই ফাস্টিং করে বা উপবাস করে মারা গেছে এর সঙ্গে যায় না। আপনি ঠিকই বলেছেন, আমরা একমতের সঙ্গে। সম্ভব নয়, এই গল্পের মধ্যে কিছু জল মেশানো আছে। এটা আসল যে ঘটনা ঘটেছে সেটা আমরা জানি না, কিছু একটা ঢাকা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে হয়। আর সাইকোলজিক্যাল প্রবলেম তো নিশ্চিত আছে, সে বিষয়ে কোনো সন্দেহী, মনোবিদদের সঙ্গে আমি একমত। কিন্তু তিনজন একসঙ্গে সাইকো, একজন কুকুরের শোকে প্রাণ ত্যাগ করলেন ধীরে ধীরে, তার বাবা চোখের সামনে দেখলেন মেয়ে মারা যাচ্ছে, কিছু করলেন না, ভাই বোনের মৃত্যুর পর মাঝে মাঝে গিয়ে খাবার দিয়ে আসছেন। এটা খুব কনকক্টেড গল্প বলে মনে হচ্ছে। এটাকে যে স্বাভাবিক শুধু সাইকোলজিক্যাল একটা বিকার বা বিকৃতি, গভীর মনের অসুখ, এটাই শুধু মনে হচ্ছে না, এটার মধ্যে আরও কিছু আছে বলে মনে হয়। সেটা কি আমি জানি না, কিন্তু ক্রমশ তদন্তের ফলে যদি সত্য উদ্ঘাটিত হয় তবে আমরা জানতে পারবো। আরও একটা জিনিস হচ্ছে যে কুকুরের শোকে মানুষ শক্ট হয়, হঠাৎ করে মারা যায়, কিন্তু প্রায়োপবেশনের মৃত্যু, দীর্ঘদিন উপোস করে মারা এত কষ্টকর একটা মৃত্যু বরণ করছেন তিনি, এবং সেগুলো আবার তার নিকট আত্মীয়রা দেখছে, এটা বিশ্বাস করা খুব মুশকিল। এবং আমরা সাধারণত কী করি, কেউ একটা মারা গেলে যদি তার মারা যাচ্ছে দেখি, আমরা যদি তার বাধা না দিই, তাহলে বোধহয় আমার মনে হয় আইনে কিছু ব্যবস্থা আছে যে সেটাও অপরাধ। সুতরাং সেদিক দিয়ে তার বাবা বা ভাই তো অপরাধী বটেই। আপনি ঠিকই বলেছেন। এর পরের পর্বে আরেকটা এই একই ধরনের অস্বাভাবিকতা পুলিশ ভার্সনেই আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যখন ভদ্রলোক অর্থাৎ পার্থবাবুর বাবা তিনি যখন আত্মহত্যা করছেন বলে পুলিশের সন্দেহ, তখন যখন তার দগ্ধ দেহটা বাথরুমে পাওয়া যাচ্ছে, পুলিশ পৌঁছচ্ছে, ধোঁয়ার কথা শুনে দমকল পৌঁছচ্ছে, তখন পার্থবাবু শান্তভাবে ঘরের মধ্যে পায়চারি করছেন। মানে এই যে মৃত্যুকে মেনে নেওয়া এবং পুরো ব্যাপারটার মধ্যে মানে পরতে অস্বাভাবিকতা আছে শীর্ষেন্দুদা। মানে ঠিকই বলেছেন আপনি যে বোধহয় সবটা এখনো আমাদের সামনে আসে। যেটা বলছি, 77 বছর বয়সে একটা লোক সুইসাইড করতে পারে, কিন্তু সে এইরকম কষ্টকর পদ্ধতি অবলম্বন করে বলে মনে হয় না। গায়ে আগুন লাগিয়ে মরা খুব কষ্টকর। বৃদ্ধ মানুষ মৃত্যু ভয়ে ভীত, যত বয়স বাড়ে তত মানুষের মৃত্যু ভয় বাড়ে। সে গায়ে আগুন লাগিয়ে মরতে যাবে কেন? সে তো কয়েকটা প্রেশারের ওষুধ খেয়ে দিয়ে মরে যাবে, বা ঘুমের ওষুধ। হাতের কাছে যত রকম ওষুধের সব কিছুর মধ্যে বিষ আছে, আজকাল মরা তো খুব সোজা। সুতরাং সে কেন এই গায়ে আগুন লাগিয়ে মরতে যাবে? আমার এ বিষয়েও একটু সন্দেহ আছে। তদন্তে সবই প্রকাশ পাবে, কিন্তু আমার এই গোটা ব্যাপারটাকেই মনে হচ্ছে যে গল্পটা যেন ঠিক মতো বানানো হয়নি। গল্পটা বড় নড়বড় করছে, বড় যুক্তিহীন গল্প। মানে যা শোনা যাচ্ছে সেই গল্পটা বোধহয় নয়, গল্পের আড়ালে আরো কেউ গল্প থাকতে পারে। আপনার গল্পের মতো দৃঢ় বাঁধুনির প্লট নয়। হ্যাঁ, ঠিক কথা। অনেক ধন্যবাদ শীর্ষেন্দুদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। আপনি আমায় বলুন যে পুলিশের তরফ থেকে একটা টার্ম পাওয়া যাচ্ছে, তারা বলছেন যে ডিপ্রেসিভ সাইকোসিস, এই বস্তুটি ঠিক কি দর্শকদের একটু বুঝিয়ে যদি বলেন। ডিপ্রেসিভ সাইকোসিস যেটা হয়, এটা হচ্ছে একটা বেশ সিরিয়াস টাইপের ডিপ্রেশন। মানে সাধারণত যখন ডিপ্রেশন হয় তখন মূল যে সমস্যাটা সেটা হচ্ছে মন খারাপ। সেটা নিয়ে লোকে ডাক্তারের কাছে যায়, কি হয়তো কারোর সাথে আলোচনা করে, অনেক সময় লোকেরা কোনো হেল্পও নেয় না। কিন্তু সাইকোসিস যখন আমরা টার্মটা বলছি, তার মানে বাস্তবতা থেকে দূরে সরে যাওয়া। আমাদের সবার মধ্যে একটা রিয়ালিটি বলে একটা ব্যাপার আছে, সেই রিয়ালিটিটা আমরা সারাক্ষণ চেক করি, নিজেদের একটা ইন্টারনাল রিয়ালিটি আছে, আমরা আমাদের এনভায়রনমেন্টের সাথে সেটা কম্পেয়ার করি। কিন্তু যখন একটা বাস্তব থেকে আমরা যখন দূরে সরে যাই, কোনো রিজন কাজ করে না,
আমাকে যতই বোঝানো হোক, আমি যদি সেখান থেকে সরে যাই আমি তাও মানবো না। তো একটা অন্য একটা জগতে মানুষ চলে যায়। বেশ, আমার দ্বিতীয় চিকিৎসা স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নটা শীর্ষেন্দুদার থেকে ক্লু নিয়ে, সেটা হচ্ছে যে কোথাও কি এটা হওয়া সম্ভব যে এই অসুখটা জেনেটিক, মানে বাবা ছেলে মেয়ে তিনজনের মধ্যেই ছিল? নিশ্চয়ই, মানে সাইকোসিস এখন যেটা আমরা জানি, আমরা জেনেটিক কথাটা বলবো না, আমরা ইউজুয়ালি যেটা বলি জেনেটিক লোডিং কথাটা বলি। কারণ জেনেটিক ডিসঅর্ডার্সে যেমন দেখা যায় একটা ফল্টি জিন, তার জন্য অসুখটা অন্য অফস্প্রিংদের হচ্ছে। কিন্তু এখানে যেটা আমরা এখন যেটা রিসার্চ যেটা দেখতে পাই, হয়তো কয়েক হাজার জিন আছে, কিন্তু এক একটা জিনের এফেক্টটা হয়তো খুবই কম। কিন্তু এই জিনগুলো মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে পাস করছে, ভাই বোনদের মধ্যেও আছে। তো কিছু কিছু ফ্যামিলিতে যেখানে জেনেটিক লোডিং হাই, সেখানে মেন্টাল ইলনেসের চান্সটাও বেশি হাই। বেশ, আমি দ্রুত আপনাদের একবার দেখাবো যে কালকে এই খবর কিন্তু পার্থবাবু থানায় বা দমকলে ফোন করেননি। ঘরের আগুন এবং ধোঁয়া বাইরে আসে এবং দমকল খবর পায়। তারা যখন যায় তখন প্রথম বাবা অরবিন্দ দে, তার শরীর আবিষ্কৃত হয়, তার দগ্ধ শরীর বাথটবের মধ্যে পুলিশ পায়। সেই শরীর নিয়ে আসা হয়, উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদের সময় পরতে পরতে কিন্তু এই ঘটনাটা পুলিশের সামনে আসে। দেখুন। কথায় বলে ধোঁয়া থাকলে তার পেছনে আগুনও আছে, কিন্তু সেই আগুনের পেছনে যে রহস্যও থাকে সেটাই দেখালো রবিনসন স্ট্রিটের বাড়ি থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনা। বুধবার রাতে শেক্সপিয়ার সরণি থানার অভিজাত এলাকা রবিনসন স্ট্রিটের এই 4 তলা বাড়ির 3 তলা থেকে ধোঁয়া বেরোনোর খবর যায় পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ। শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখে বাথটবে পড়ে রয়েছে এক বৃদ্ধর ঝলসানো দেহ। জানা যায় দেহটি গৃহকর্তা অরবিন্দ দের। পুলিশ দেহটি নিয়ে যায়। বাড়ির বাইরে মোতায়েন করা হয় 2 পুলিশ কর্মী, কিন্তু তাদের দেখে আচমকায় বদলে যায় মৃত বৃদ্ধের ছেলের আচরণ। পুলিশের বক্তব্য, ঘরের ভেতর থেকে কখনো ভেসে আসে পার্থর অট্টহাসি, কখনো আবার সজোরে কান্না, কখনো দেওয়ালে ঘুষি মারার শব্দ। ঝুঁকি না নিয়ে 2 পুলিশকর্মী পার্থকে থানায় নিয়ে যান, কিন্তু তার আচরণে আচমকা বদল থেকে পুলিশ সন্দেহ চেপে রাখতে পারেনি। তাই পার্থকে প্রাথমিকভাবে কিছু প্রশ্ন করা হয়। তারপরই একে একে ঝুলি থেকে বের হতে থাকে রহস্য। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে নির্বিকার মুখে পার্থ জানায় বাড়িতে তার দিদি ও 2টি কুকুরের কঙ্কাল রয়েছে। শুনে তো পুলিশের চক্ষু চড়ক গাছ। সঙ্গে সঙ্গে তারা পৌঁছয় সেখানে। 4 তলা বাড়ির 3 তলায় থাকতো দে পরিবার। দরজা দিয়ে ঢুকে বাঁ হাতে প্রথমে একটি শোয়ার ঘর, তারপর ড্রয়িং রুম ও আরেকটি শোয়ার ঘর, উল্টো দিকে রান্নাঘর ও শৌচাগার। পুলিশ সূত্রে খবর, পার্থ যে ঘরে শুতেন সেখানেই ঢুকে দেখা যায় কম্বলে মোড়ানো অবস্থায় শোয়ানো রয়েছে পার্থর দিদি দেবযানীর কঙ্কাল। পাশে ছিল কেক, পেস্ট্রি, পাস্তা, ফ্রাইড রাইস ও পানীয়ের বোতল। খাটের ডান দিকে পড়েছিল 2টি ল্যাব্রাডরের কঙ্কাল। গোটা ঘর মোড়ানো ছিল সেলোটেপে। পুলিশের সন্দেহ, যাতে পচা দেহ থেকে গন্ধ না ছড়ায় সেই জন্যই এই ব্যবস্থা। এরই মাঝে 6 মাস ধরে বসবাস করছিলেন পার্থ ও তার বাবা। এখন বাবাও নেই। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পার্থর বাবা অরবিন্দ দে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এটা খুন নয়, তবে ঘরে কঙ্কাল রেখে দেওয়ায় পার্থর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ফরেন্সিক রিপোর্ট হাতে পাবে তারা। তারপর গোটা বিষয়টি আরেকটু পরিষ্কার হতে পারে বলে অনুমান তদন্তকারীদের। প্রকাশ সিনহা, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের সামনে এই মুহূর্তে একটা ডায়েরির কিছুটা অংশ পড়ছি, তার নানা ব্যাকরণগত দুর্বলতা হুবহু আপনাদের সামনে রাখছি। আমার মনে হয় যে এতক্ষণ আমরা যা আলোচনা করছি বা আপনারা যা দেখেছেন টিভির পর্দায় সংবাদ মাধ্যমের, তার আরেকটা মাত্রা কিন্তু পার্থবাবু, অর্থাৎ যা এই মুহূর্তে যাকে হোমে পাঠানো হয়েছে, তার এই ডায়েরির পাতা থেকে উঠে আসতে পারে। আমি শুরু করছি। This 3 Robinson Lane used to be a garden, used to be a heaven. Because of a witch, it has turned into a hell. My family is a very good family, but it has become dysfunctional. I love my sister, she loves me a lot. My father loves me. We love our dogs. Because of the witch, we are living in a hell. My mother was killed by witch. অভিজিৎবাবু, এইটুকু ডায়েরির পাতায় পাওয়া যাচ্ছে। পার্থবাবু নিজের ব্যাখ্যা, পুলিশকে যেটা বলছেন, এই উইচ বলে যে উল্লেখটা করছেন, এটা কোনো তার হয়তো কল্পনা, কিন্তু তিনি মনে করছেন তার ঠাকুমা।
এবং এই বাক্যটায় পুলিশ প্রায় শিহরিত হয়েছিল, মাই মাদার ওয়াজ কিল্ড বাই উইচ। তারপরে দেখা যাচ্ছে ডাক্তারি রিপোর্ট বলছে পার্থবাবুর মা ব্রেস্ট ক্যান্সারে মারা গেছেন 2005 সালে, ঠাকুমা মারা যান তার ঠিক 2 বছর পর 2007 সালে। আমি এইখানে আপনার কাছে আসবো যে কোথাও এই এত বড় ঘটনা, এতগুলো কল্পনা, বিশ্বাস অবিশ্বাসের পরত, কোথাও কি মনে হচ্ছে যে আসলে একেবারে পারিবারিক দ্বন্দ্ব এবং পারিবারিক চাপ এবং দ্বন্দ্ব এমন একটা মানসিক চাপ সৃষ্টি করেছিল পার্থবাবুর ওপর, তার বাস্তব এবং কল্পনার ভেদাভেদ দেয়ালগুলো চুরমার হয়ে গেছিল? সেটা একটা দিক, কিন্তু আমার এমনি টোটাল ন্যারেটিভটা পেয়ে ইট হ্যাজ এ সাউন্ড সেক্স স্পেস। আচ্ছা, এই যে সিস্টার and this brother, they did have incest relation. এটা আমার পরিষ্কার মনে হয়। This is number one. I'm not sure about the mother and the son relation. একটা profound, sublime, incestuous base family বলে আমার মনে হয়, এবং সেইটা নিজেই একটা ক্রিয়েট করে নানা রকমের anomalies. So it's not a very clean one that way. এবং এই যে পাশে রেখে দিয়েছে, এটা এমন নয় যে সাইকো দেখেছিল ওরকম ভাবে রাখছে। কিন্তু ধরুন এটা তো ওর নিজের সিদ্ধান্ত না, বাড়িতে বাবা যথেষ্ট সিনিয়র মানুষ এবং মানে তাকেও কনভিন্স করাতে হচ্ছে, তাহলে এটার কি ব্যাখ্যা আছে? ভায়োলেন্স আছে, আচ্ছা মনে হয়। এবং বাবার এটা সুইসাইড কেন ডাউটফুল। I think there are series of murder events in the family. My God. কারণ এটা it's a narrative of murder, sublime, সেইটাকে কামাফ্লেজ করা আছে মেন্টাল ডিসঅর্ডার। ইনফ্যাক্ট শীর্ষেন্দুদা এই দিকে ইঙ্গিত করছিলেন আর কি। এটা এই নয় যে একটা ইলিউশন ডিলিউশন, নো। আমি আপনাকে একটা তথ্যের কারণে, সুইসাইড নোট একটি পাওয়া গেছে, কিন্তু আমি আবার বলছি এর হাতের লেখা এখনো পরীক্ষা করা হয়নি, যেমন আগামীকাল পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর হয়তো কোনো আলোকপাত করা যাবে। সুইসাইড নোটে কি আছে আমি জাস্ট আপনাদের সামনে রাখছি। অরবিন্দ দে, পার্থবাবুর বাবা, তিনি লিখছেন বলে এখনো পর্যন্ত ধারণা, আই এম লিভিং দিস ওয়ার্ল্ড বাই ওন, নো ওয়ান নিড টু ব্লেম, আই এম 77 years old, গড ব্লেস ইউ, গুড বাই মাই সান পার্থ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। হাতের লেখা পরীক্ষা হয়নি, আমি শুরুতেই বললাম। আর কি, কোথায়, কখন, কিভাবে লিখেছে, এবং লেখাটাও কনস্ট্রাক্টেড হতে পারে সবকিছু, কিন্তু শুনে যেটা বাথরুমে বাথটাবে, আর শীর্ষেন্দুদা যেটা বললেন যে ওইভাবে মরবে কেন, সবটা শুনে মনে হয় মার্ডার। এবং dogs too were murdered. It's a profound, it's a rampant murder. এবং সে মার্ডারটা এইরকম যে আমি ভালোবাসি, but I cannot bear love, so I kill love, the object of love. এইটার মধ্যে আছে। এবং শুরুতে হ্যাঁ অভিজিৎবাবু, এবং খাদ্য পানীয়, নানা ধরনের পানীয়, তার মধ্যে হার্ড ড্রিঙ্কসও রয়েছে, একেবারে কিন্তু সাজানো, মানে এরকম। ওটাই হচ্ছে যে রিজারেক্ট করে দিচ্ছি, অর্থাৎ ওটা হচ্ছে আমি এক্সপিয়েশন অফ দ্য সেলফ, আই এম দ্য কিলার, কিন্তু আমি যাকে মেরেছি তাকে রিভাইভ করে দিচ্ছি, দ্যাট হি ইজ নট ডেড, সো আই গিভ হিম ফুড, গিভ হিম এভরিথিং। এখন এই ফুড, এটা তুমি মিশর ইত্যাদি বললে, এটা কিন্তু আমাদের শাস্ত্রেও আছে, শ্রাদ্ধতে যারা করি একেবারে, যেখানে আমি পছন্দ করি না শ্রাদ্ধ, না কিন্তু তার মেডিজিও আছে, মূল্য ধরে দিলে নাকি অনেক কিছু হয়ে যায়। যাই হোক, আমি এই নিয়ে নিঃসন্দেহে অনুষ্ঠান করা যাবে, কিন্তু তার আগে আপনাদের আমি দেখাতে চাইবো যে যারা এই বাড়ির সদস্য, তাদের প্রোফাইলে কি পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত আমি আবার বলছি প্রাথমিক তথ্য, কিন্তু এই বাড়ির যারা সদস্য তাদের ঠিক কীরকম ছিল জীবনযাত্রার মান, যেখানে কাজ করেছেন, সেই সম্পর্কে কতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, যেটুকু পাওয়া যাচ্ছে আপনাদের সামনে রাখবো। দূর থেকে দেখলে পারফেক্ট ফ্যামিলি, শেক্সপিয়ার সরণির মতো অভিজাত এলাকায় বাড়ি, বাবা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, ছেলে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী, মেয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গানের শিক্ষিকা, সবাই থাকেন একসঙ্গে একই ছাদের তলায়।
কিন্তু এই হাসি খুশি ফ্যামিলি ফ্রেমের আড়ালেই যে এমন রহস্যময় মোচড় লুকিয়েছিল তা বোধহয় রবিনসন স্ট্রিটের কেউই ঘুণাক্ষরেও টের পাননি। আর 10টা সাধারণ পরিবারের মতো দেখতে হলেও এই দে পরিবার যে আসলে পাঁচিলের আড়ালে ভৌতিক জীবন কাটাচ্ছে তা প্রথমবার সামনে আসে বৃহস্পতিবার, যেদিন জানা যায় এই বাড়ির ছেলে বছর 44-এর পার্থ দে পুলিশের কাছে দাবি করেছেন তাদের 2 প্রিয় কুকুর মারা যাওয়ার শোকে খাওয়া দাওয়া ছেড়ে দেন তাঁর দিদি দেবযানী, যার জেরে শেষমেশ অপুষ্টিতে মৃত্যু হয় তাঁর। কিন্তু বাড়ির কুকুর বেড়ালকে তো সবাই ভালোবাসে, তাহলে তারা মারা গেলে খাওয়া দাওয়া ছেড়ে আত্মহত্যার পথে হাঁটতে কজনকে দেখা গিয়েছে? এ তো গেল দিদির কথা। এবার ভাই, কুকুরদের শোকে দিদি মারা যাওয়ার পর দেহদাহ না করে ঘরেই রেখে দেন ভাই, কারণ প্রিয় দিদিকে কাছছাড়া করতে চান না তিনি। কিন্তু শুধু কি পার্থ? পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর আগে পর্যন্ত পার্থর বাবা অরবিন্দ দে নিজেও তো মেয়ের এই কঙ্কালের সঙ্গে একই ঘরে থেকেছেন। 1 দিন 2 দিন নয়, প্রায় 7 মাস চোখের সামনে মেয়ের দেহকে ধীরে ধীরে কঙ্কাল হতে দেখেছেন, কিন্তু তবুও থেকেছেন, একই ঘরে খেয়েছেন, যা ভেবে দিনের আলোয় শিউরে উঠবে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু তাই হয়েছে শহরের অভিজাত এলাকার এই পরিবারে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। সমিতা, এইরকম একটা ঘটনা দিয়ে আপনার কাছে আসবো যে সময় আপনি দাপিয়ে পুলিশ মহলে তদন্ত করছেন, সেটা হচ্ছে বটতলায় এরম একটা ঘটনা হয়েছিল যে বোধহয় কাউকে খুন করে সম্পত্তির লোভে দেয়ালে গেঁথে দেয়া হয়েছিল। বটতলা, ঠিক বলেছেন। এটা হচ্ছে তোমার, আমি বলছি, হ্যাঁ না এটা হচ্ছে, আমি তোমাকে বলছি 20/94 2C বিডন 94, আচ্ছা 294-এ তখন রিজার্ভ ফোর্সের কনস্টেবল অলোক দত্ত ও দাদা বিশ্বনাথ দত্তকে মানে প্রপার্টির জন্য খুন করে রান্নাঘরের দেওয়ালে গেঁথে দিয়েছিলেন। সঙ্গে সহযোগিতা করেছিলেন মমতা দত্ত ওনার স্ত্রী, বাবুরায় ওর ভাইরা ভাই, আর মৃণাল দত্তর ভগ্নিপতি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে মৃণাল দত্ত ভগ্নিপতিকে বিশ্বনাথ দত্ত সাজানো হয়েছিল মানে এটা করার জন্য, বিক্রি করার জন্য। তো আলটিমেটলি ইট এন্ডেড ইন কনভিকশন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়েও বহাল থাকে এটা। আর একটা জিনিস তোমার নিশ্চয়ই মনে আছে যে পাটুলিতে শঙ্কর প্রসাদ রায়কে ওর ভাগ্নে চিরঞ্জীব সেন ওরকম মেরে যেখানে ওভেন থাকে সেই জায়গায় এরকম করে দিয়েছিল। এরকম ঘটনা তো টুকটাক আছে। আর একটা ঘটনা আমরা যেটা নিয়ে আলোচনা করছি তো আমাদের সকলেরই বোধহয় মনে আছে যে এটার সঙ্গে তার কোনো মিল নেই, যদিও সেটা হচ্ছে বালক ব্রহ্মচারী মরবার পর নির্বিকল্প সমাধি বলে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছিল। তারপর সুভাষ চক্রবর্তী আর আমাদের স্যার মানে ডাক্তার অপূর্ব নন্দী, প্রফেসর অফ ফরেনসিক, ওনারা গিয়ে ব্যাপারটাকে একটা জায়গায় আনেন। এই হচ্ছে তোমার ব্যাপার। এখন যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি, শীর্ষেন্দুদার কথাও শুনলাম আমরা, স্যারের কথা শুনলাম আমরা, মোটামুটি শুনে এক্ষেত্রে না পুলিশের ইনভেস্টিগেশনটা কিন্তু খুব ক্রিটিক্যাল। একটা টক করে যদি আমরা বলে দেই যে এটা একটা সাইকো ব্যাপার আর কি, তখন তুমি এটা খুব ভালোভাবে জানো। সেটা হচ্ছে যে 3টে জায়গা রয়েছে, একটা হচ্ছে হোমিসাইডাল ডেথ, একটা হচ্ছে সুইসাইডাল ডেথ, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ। তো যদি একটা কেস স্ট্রেট হয় যে সুইসাইড প্রমাণিত হয়ে গেল, পিএম রিপোর্টে বললো অলরাইট, তোমার আর বাকি দুটো হলো না। কিন্তু যদি অ্যাক্সিডেন্টাল হলো তাহলে কোনো ব্যাপার না। কিন্তু এখানে কিন্তু একটা সন্দেহ জাগছে হোয়েদার হোমিসাইডাল অর নট। সুতরাং এখানে যে আইও, যে ইনভেস্টিগেটিং অফিসার বা যে টিম তৈরি হয়, এখানে সমস্ত বিদগ্ধ মানুষ আছে, আমি ভুল করলে আমায় ক্ষমা করবেন। কতগুলো জায়গা কিন্তু পুলিশকে খুব দারুণভাবে দেখতে হবে। সেটা হচ্ছে কি, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল জেনেটিক, অর্থাৎ স্পেসিফিক জেনে অর জেন্স। দ্বিতীয় হচ্ছে ক্রোমোসোমাল অ্যানোম্যালিটিস আছে কিনা, বায়োকেমিক্যাল অ্যানোম্যালিটিস আছে কিনা। তারপরে হচ্ছে কনস্টিটিউশনাল দিকটা যেটা স্যার বলছিলেন, সেটা হচ্ছে যে ফিজিক্যাল অর ফিজিক অফ দি সাবজেক্ট, পার্সোনালিটি, টেম্পারামেন্ট, অটোমেটিক রিঅ্যাক্টিভিটি। তারপরে ফিজিক্যালে আছে ইনটক্সিকেশন দেখতে হবে, যেটা এলিমিনেট হবে হতে দাও, ইনজুরি হেডে আছে কিনা কখনো, ইনফেকশন, ম্যালনিউট্রিশন অ্যান্ড আদার্স। সব থেকে যে ইম্পর্টেন্ট জায়গাটা আমার মনে হয় যেটা আইওর করা উচিত, সেটা হচ্ছে সাইকো সোশ্যাল ব্যাপারটা, অর্থাৎ আর্লি আপব্রিঙ্গিং কিনা, অ্যাডভার্সিটিস কিছু আছে কিনা, মেন্টাল কনফ্লিক্টস কিছু আছে কিনা, পার্সোনাল আর ফ্যামিলি লস যেটা নিয়ে আমরা এই গল্পটা এখন তৈরি হচ্ছে, সাইকোলজিক্যাল স্ট্রেচ আছে কিনা, কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য সোসাইটি, মোস্ট ইম্পর্টেন্ট একদিন ম্যানিয়াক ডিপ্রেসিভ সাইকোসিস, তারপরে হচ্ছে অ্যাংজাইটি স্টেট কি ছিল, দ্বিতীয়ত ফোবিক স্টেট, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টরস। এই সবগুলোকে কিন্তু আলোচনা করে একটা বিশাল রিপোর্ট তাকে তৈরি করতে হবে। যদি এটা হোমিসাইডাল না হয়, ইট ইজ নট সো ইজি এ থিং।
এই জায়গাটা কিন্তু তাকে প্রচন্ড খাটতে হবে, বিভিন্ন এক্সপার্টদের কাছে যেতে হবে। আর সব থেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যতক্ষণ না পিএম রিপোর্ট বেরোচ্ছে, আর এখানে কিন্তু একজন মাত্র পিএম রিপোর্ট করলে হবে না, টিম অফ ডক্টরস থাকতে হবে এখানে, এবং মোস্ট এক্সপিরিয়েন্সড, যেটা এখন খুবই ওয়ান্ট আর কি। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, কালকে পিএম রিপোর্ট বেরোবে, তাতে অরবিন্দদের শরীরে বোঝা যাবে তো যে সেটা হোমিসাইড না সুইসাইড? ইয়েস, বোঝা যাবে হোমিসাইড সুইসাইড। এবার এখানে একটা ফ্যাক্টর আসবে সুমন, আমরা আর্গুমেন্টসে ধরে নিলাম উনি সুইসাইড করেছেন, সুইসাইডটা কেন করলো, ওয়েদার হি ওয়াজ কম্পেলড টু ডু সো, মানে চারিদিকের অবস্থাটা করে যে সার্কামস্টেন্সেস তৈরি হয়েছে সেটা তাকে কম্পেল করলো, তখন সে কথাটা কে বলবে? একটা জায়গায় তো ভীষণ, আমার একটা জায়গায় মাত্র ভীষণ রকম খটকা লাগছে, সেটা হচ্ছে এতদিন ধরে একটা বডি পড়ে আছে, তার সে যাই দিয়েই আটকাক, সেই পচনটা যাবে না। আর এই 6 মাস ধরে ওদের কোনো আত্মীয় স্বজন বা এলাকার লোকজন ওদের দেখবে না, যতই ওরা স্কুলে না যাক, যতই সেলোটেপ থাক আর কাগজ আর কাপড় দিয়ে ভেন্টিলেশন বন্ধ করা হোক, আটকানো যায় না। আমাদের আমরা পাইনি। যেমন ধরো আমি আমার এক্সপিরিয়েন্সের একটা কেস তোমায় বলতে পারি, সেন্ট্রাল ডিভিশনের কোন একটা থানা থেকে সব সিনিয়র অফিসার গিয়েও একটা বডি পড়ে আছে, খুব হেলদি বডি, আর এই জায়গাটা না কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছো? কিছু তো আমরা সবাই জানি, তুমি কাজ করতে করতে একটা অভিজ্ঞতা মানুষের হয়ে যায়, তো সবাই এটাকে খুন বলে ধরে নিল, আমি কেউ ধরছে না, আলটিমেটলি ওর এই জায়গাটা ফাঁক করে দেখলাম যে কোনো এখানে ওরা ভেবেছে যে ওকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে, অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি আমার দেখে মনে হলো হার্ট অ্যাটাক হয়েছে, আলটিমেটলি পরের দিন তাই পাওয়া গেল। তো এবার আমি ওই যেটা তুমি বলছো পোস্টমর্টম রিপোর্টটা যত না আসছে শুধু সেটা হলেই হবে না, কিন্তু এখানে সিজ রিপোর্টটাও দরকার হবে, কেমিক্যাল এক্সামিনে ওনাকে স্টুপিফাই করা হয়েছে কিনা, যেটা তুমি বলছো যেসব জিনিসপত্র ছিল সেইগুলো দিয়ে ওনাকে কিছু খাওয়ানো হয়েছে কিনা, তার কারণ বিভিন্ন জিনিস রয়েছে। বিরতিতে যাওয়ার আগে আমার শেষ প্রশ্ন, ধরুন দেবযানী দেবীর কঙ্কাল পাওয়া গেছে, সেই কঙ্কাল যেটা অলরেডি ডিকম্পোজড হয়ে গেছে, কঙ্কাল শেপে চলে এসছে, সেখান থেকে তিনি ফাস্টিং করে মারা গেছেন কিনা, সত্যি সত্যি উপবাস করেই তার মৃত্যু হয়েছে কিনা, এটার কতটা বোঝা যায়? দেখো, মানে আঘাতের চিহ্ন থাকলে তো কঙ্কালে পাওয়া যায়, এবার স্টমাক কন্টেন্টসে 6 মাসে তো কিছুই থাকার কথা নয়, সেখান থেকে পাওয়া খুব মুশকিল, কিচ্ছু নেই, কি পাবে বলো তুমি? আমার তো মনে হয় না, তার কারণ 6 মাসে তো স্টমাক কন্টেন্টস, যে ভিসেরাটা যে জিনিস নিয়ে যা পাঠানো হয় তার তো কিছুই বোধহয় অলমোস্ট নেই, সুতরাং সেখান থেকে কি করে বুঝতে পারবে? একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার এই ঘটনার একের পর এক তথ্য আসছে, এবং বিস্ময়কর তথ্য, যে পার্থবাবুকে আপাতভাবে মনে হচ্ছে তিনি প্রযুক্তির সঙ্গে, নাগরিক জীবনের সঙ্গে, আধুনিকতার থেকে অনেক দূরে, বিষয়টা কিন্তু তা ছিল না, কারণ তার ঘর থেকে 12টি ল্যাপটপ, ভুল শোনেননি, 12টি ল্যাপটপ এবং 6টি ডেস্কটপও পাওয়া গেছে। আরেকটা দিগন্ত কি তদন্তে উন্মোচিত হতে পারে? ছোট্ট একটা বিরতির পর সেই আলোচনায় ফিরছি সঙ্গে। এই মুহূর্তে সব থেকে বড় খবর দিয়ে এই পর্ব শুরু করব। পোস্টমর্টম রিপোর্ট, প্রাথমিক পর্যায়ে পিএম রিপোর্ট এসেছে, তাতে বলা হচ্ছে যে অরবিন্দবাবুর মৃত্যুর কারণ আগুন, অর্থাৎ তার শরীর, যেটা অনেকে আশঙ্কা করছিলেন যে মৃত্যুর পর পোড়ানোর কোনো চেষ্টা হয়নি, তার মৃত্যুর কারণ হচ্ছে অগ্নিদগ্ধ হওয়া, অর্থাৎ এটা থেকে অবশ্যই সুইসাইড না হোমিসাইড সেটা বলার সময় আসেনি, কিন্তু তার মৃত্যুর কারণ হচ্ছে অগ্নিদগ্ধ হওয়া। এই পর্যন্ত এই তথ্য আপনাদের দ্রুত দেখাবো যে পার্থদের যে ডায়েরির অংশ আমাদের হাতে এসেছে, আরেকবার দেখাতে চাইবো ঠিক কি আছে সেখানে। দেখুন, প্রথমে পোষ্য 2 কুকুরের মৃত্যু, তাদের শোকে উপোস করে দিদির মৃত্যু, তারপর সেই দিদির সৎকার না করে ভাইয়ের তার কঙ্কাল বাড়িতেই রেখে দেওয়া। একই পরিবারে একের পর এক সদস্যের এমন মর্মান্তিক পরিণতি কেন? কঙ্কাল উদ্ধারের ঘটনায় পুলিশ যখন এই উত্তর খুঁজছে, তখনই রহস্য বাড়িয়েছে পুলিশের হাতে আসা বৃদ্ধ অরবিন্দদের সুইসাইড নোট এবং তার ছেলের একটি ডায়েরি। পুলিশ সূত্রে খবর, ডায়েরিতে পার্থ এক জায়গায় লিখেছেন, 3 নম্বর রবিনসন লেন একসময় স্বর্গ ছিল, এক ডাইনির জন্য তার নরক হয়ে গিয়েছে। কিন্তু পার্থর ডায়েরির পাতার এই ডাইনি কে? পুলিশের অনুমান, সম্ভবত নিজের ঠাকুমাকেই ডাইনি বলেছেন পার্থ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি, পারিবারিক সম্পত্তি নিয়ে পার্থর বাবা ও কাকার মধ্যে বিবাদ লেগেই থাকত, কিন্তু পার্থর ঠাকুমা বরাবরই পার্থর কাকা অর্থাৎ অরবিন্দদের ভাইকে সমর্থন করতেন। এরই মধ্যে 2005 সালে পার্থর মায়ের ক্যান্সারে মৃত্যু হয়।
পুলিশের অনুমান এই বিবাদ দেখতে দেখতেই ঠাকুমার প্রতি বিদ্বেষ জন্মেছিল পার্থর মনে। পুলিশ সূত্রে দাবি, ডায়েরিতে এক জায়গায় পার্থ লিখেছেন, আমাদের পরিবার অত্যন্ত ভালো পরিবার, কিন্তু আমাদের পারিবারিক অবস্থা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আমি দিদিকে খুব ভালোবাসি, দিদিও আমাকে ভীষণ ভালোবাসে, আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, আর আমরা আমাদের কুকুর দুটিকে খুব ভালোবাসি। এক ডাইনির জন্য আমরা নরকে বাস করছি, আমার মাকেও ডাইনি মেরে ফেলেছে। পুলিশের অনুমান, ঠাকুমার প্রতি পার্থর বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে তিনি মনে করতেন তার মায়ের মৃত্যুর জন্য তার ঠাকুমাই দায়ী। সে কারণেই ঠাকুমা তার কাছে হয়ে উঠেছিল ডাইনি, শয়তানের দূত। ব্রাম স্টোকারের কাউন্ট ড্রাকুলায় শয়তানের উপস্থিতি টের পেতেন রেনফিল্ড, বারবার বলে উঠতেন মাস্টার উইল কাম। কথিত আছে, শয়তানের বাস যেখানে তাকেই বলে হেল, যার কথা ডায়েরিতে লিখেছেন পার্থ। And he has promised to make me immortal. How? হয়তো সর্বক্ষণ সেই ডাইনির সঙ্গেই অদৃশ্য লড়াই চালাতেন পার্থ। সেই লড়াইয়ে দিদি, বাবা, এমনকি পোষ্যদেরও হয়তো যোদ্ধা হিসেবেই ভাবতেন বছর 44-এর এই ব্যক্তি। কে বলতে পারে, হয়তো সে কারণে মৃত্যুর পরও দিদি এবং 2 কুকুরের কঙ্কাল নিয়েই ছিল তার বাস। দরজা জানলা বন্ধ, ঘরে মোটা পর্দা, হাওয়ায় ভাসছে অদ্ভুত সুর। সমাজ থেকে অনেক দূরে নিজের যেন এক জগৎ বানিয়েছিলেন পার্থ। সেখানে ডাইনি আছে, শয়তান আছে, কঙ্কাল আছে, নেই শুধু প্রাণ। গা ছমছম করা এই দে বাড়িতেই দিনের আলো ঢুকল বৃহস্পতিবার। সেদিন সবার সামনে এলো দে বাড়ির রহস্য। তবে পার্থর বাবা অরবিন্দ দে অবশ্য সুইসাইড নোটে কারো ওপর কোনো দোষ চাপাতে চাননি। তিনি লিখেছেন, আমি স্বেচ্ছায় পৃথিবী ছেড়ে যাচ্ছি, এজন্য কেউ দায়ী নয়। আমার 77 বছর বয়স হয়েছে, ভগবান তোমার মঙ্গল করুন। আমার সন্তান পার্থ, বিদায়। দিদি আগেই মারা গিয়েছে, বাবাও এখন আর নেই। পার্থর আপাতত ঠিকানা পাবলভ মানসিক হাসপাতাল। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। অনুতমা, কোথাও একটা খুব স্ববিরোধিতা আছে পার্থবাবুর চরিত্রের মধ্যে। কেন বলছি? এক হচ্ছে তিনি সংবাদপত্র নিতেন না, তার বাড়িতে টেলিভিশন দেখার চল ছিল না, পাশাপাশি সেই মানুষটা 12টা ল্যাপটপ ব্যবহার করছেন। 12টা ল্যাপটপ পাওয়া গেছে, 6টা ডেস্কটপ পাওয়া গেছে। মানে এত দ্রুত তো খারাপ হওয়ার কোনো প্রয়োজন হয় না কারোর জীবনে। আচ্ছা, সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্র, বিটেক করেছেন, তারপর সাউন্ড সিস্টেম, গোটা বাড়িটা কার্যত আমি আজকেই অ্যামাজনে গিয়ে চেক করছিলাম, অত্যন্ত ব্যয়বহুল একটা সাউন্ড সিস্টেমে গোটা বাড়ির নানা সেটিং করা আছে, যে জন্য যে পুলিশ কর্মীরা ডিউটি করছিলেন, অরবিন্দবাবুর দেহ যখন উদ্ধার হলো তার বাড়ির সামনে ছিলেন, নানা রকম আওয়াজ পেয়ে তাদের একজন অত্যন্ত ভয় পেয়ে যান। এবং এই মানে মানে কোথাও বহির্বিশ্বে আছি অথচ টেকনোলজিক্যালি আছি, অথচ জানলাটা খুলছি না, এরকম কি কোনো? একদম একটা খুব ইম্পর্টেন্ট শব্দ তুমি ইউজ করলে সুমন। বহির্বিশ্বের থেকে আসলে আমি বিচ্ছিন্ন আছি, অন্তর্বিশ্বের সাথে আমি কানেক্টেড আছি, এবং সেখানে সেটাকে কোথাও যদি আমাকে আমার চারপাশে তৈরি করতে হয় সেই আবর্তটা, তার জন্য যা যা টেকনোলজির সাহায্য নেওয়ার আমি নেব। এবং এই যে এত বাড়তি জিনিস রাখা, তার মধ্যেও কিন্তু কোথাও, এটা অনুমান ভিত্তিক একটা কথা বলছি, সেখানে নিজেকে কোথাও একটা সর্বশক্তিমান ভাবারও একটা জায়গা থাকতে পারে। কারণ আমি কিন্তু আমার কল্পনায় একজন সর্বশক্তিমান ডাইনির সঙ্গে যুদ্ধ করছি। তাহলে আমি যদি কাল্পনিক বলতে পারি, হতেই পারে। এখানে কিন্তু কল্পনার একটা বিরাট ভূমিকা আছে সমিতা। মানে কোথাও কিন্তু কোথাও যেন একটা নির্মিত বাস্তব, যে বাস্তবটা কোথাও যদি প্রতিহত হয়, খবরের কাগজ এলে প্রতিহত হয়, আমি নিজে অফিসে বেরোলে বা কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখলে, ফলত তাদের সংস্পর্শ থেকে সম্পূর্ণ সরিয়ে আমার নিজের জগৎটা তৈরি করে তাতে থাকার যে একটা প্রবণতা, সেইটা আমরা। এবং দেখো, আমি বাড়িতে কোনো কাজের মানুষকে এন্ট্রি দিচ্ছি না, আমি খাবার আনাচ্ছি সিকিউরিটিকে দিয়ে, মাসের পর মাস। আমার ইন্টারনাল রিয়ালিটিটাকে প্রোটেক্ট করবার জন্য আমি আমার এক্সটার্নাল রিয়ালিটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমি একজন প্রতিবেশীর বক্তব্য শুনলাম টিভি ক্যামেরাতেই, যিনি বলছেন যে যখন দিদি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তর ছিল এই পার্থবাবুর যে ও যেখানে আছে ভালোই আছে।
এটাও একটা খুব ইন্টারেস্টিং জায়গা সুমন, কারণ কোথাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এই ধরনের ক্ষেত্রে যে মৃত্যু নিয়েও তার মধ্যে কিছু অদ্ভুত কল্পনা থাকতে পারে। যেমন তার মনে হতে পারে যে আসলে মৃত্যুর পরে সে কিন্তু স্বর্গে গেছে, যে স্বর্গটা আগে আমার বাড়িটা ছিল, এখন আমার বাড়ি যখন নরক, তাহলে তুমি স্বর্গে গেছো, তুমি হয়তো ভালো আছো, এবং সেই জায়গা থেকে আমি আবার সেই স্বর্গ সৃষ্টি করছি এমন হতে পারে। কে বলতে পারে যখন উনি ওইভাবে উদ্ভ্রান্তের মতন মাথা ঠুকছিলেন দেওয়ালে, তার কারণ এখন ওর তৈরি স্বর্গটা থেকে এদেরকে নিয়ে সরিয়ে দেওয়া হবে, তাহলে কোথাও যে উদ্দেশ্য নিয়ে উনি একটা এত বড় প্রক্রিয়ার মধ্যে ছিলেন বা প্রকল্পের মধ্যে ছিলেন, সেইটা কোথাও যেন মাঝপথে বন্ধ হয়ে গেল। এই মানসিকতাও কিন্তু বহু সময় আমরা কাজ করতে থাকি, কারণ কোথাও যেন এরা মনে করতে পারেন বা এই ধরনের মানসিক অবস্থায় যখন কেউ যায় যেখানে তিনি তার নির্মিত একটা জগতের মধ্যেই কোথাও বাসিন্দা হয়ে যাচ্ছেন, তার কিন্তু মনে হতে পারে যে এনি কাইন্ড অফ ইন্ট্রুশন, তাতে কিন্তু আমি যে বিরাট একটা রাজকার্য করছি বা আমার কাল্পনিক কার্য করছি, সেটা ব্যাহত হতে পারে। একদম, মানে তুমি বলছো ডন কিহোতের মতো কোথাও একটা আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, আমি এক্স্যাক্টলি। এবং সেখানে একটা জিনিস বোধহয় একটু আমাদের সংশোধনের দরকার আছে সুমন, কারণ শব্দটা বারংবার এসছে। আমি বলবো এটা ডিপ্রেসিভ সাইকোসিস নয়, মানে এই ক্ষেত্রে আমার মনে হয় ডক্টর দত্ত ইউ উড অলসো এগ্রি উইথ মি, কারণ আমি পুরোপুরি এগ্রি করছি। ডিপ্রেশনটা কিন্তু এখানে আমরা দেখব না, এখানে রাদার আমরা একটা ডেলিউশনাল স্টেট দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু কিছু ভ্রান্তির মধ্যে সেই মানুষটি ঘোরাফেরা করছেন। কারণ আমরা যেটুকু ছবিতেও দেখলাম পার্থবাবুকে, আমরা কিন্তু অবসাদ দেখছি না সুমন, আমরা কিন্তু এক ধরনের একটা কনফিডেন্স দেখতে পাচ্ছি, এবং সেখানে কোথাও অ্যাগ্রেশনও থাকতে পারে, কিন্তু ডিপ্রেশনটা নেই। আমি জয়ন্তর কাছে যাব, কি কি ধারায় মামলা শুরু হয়েছে সেই ধারাগুলোর ব্যাখ্যা চাইবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো যে যেটা আমি বলছিলাম যে বাড়ির নানা প্রান্তে সাউন্ড সিস্টেম ফিট করে রাখা, অত্যন্ত ব্যয়বহুল সাউন্ড সিস্টেম দিয়ে কি প্রমাণ করতে চাইছিলেন পার্থবাবু? যে শব্দ শুনে পুলিশ কর্মীরা ভয় পেলেন, সেই শব্দের উৎস কি, মনস্তাত্ত্বিক উৎসই বা কি, ঠিক কোন ধরনের মানসিকতা, ঠিক কোন ধরনের অ্যাম্বিয়েন্স তৈরি করতে চেয়েছিলেন পার্থবাবু? এডগার অ্যালান পোয়ের লেখা আশারদের বাড়ির কথা মনে আছে নিশ্চয়ই, যেখানে পা রাখা মাত্রই গা ছমছম করে উঠেছিল লেখকের। যে বাড়ির মধ্যে রোমহর্ষক অভিজ্ঞতার মুখে পড়েছিলেন তিনি। আশারদের সেই বাড়ি পো কোথায় দেখেছিলেন তা কারোর জানা নেই, কিন্তু খাস কলকাতার বুকে এবার এমন এক বাড়ির দেখা মিলল। তবে এটা আশার হাউস নয়, দে হাউস। বাড়ির মধ্যে দুটি দেহ, একটি দগ্ধ, অন্যটি পরিণত হয়েছে কঙ্কালে। কিছুটা দূরে যত্ন সহকারে রাখা দুটি কুকুরের কঙ্কাল। দেখা তো দুরাস্ত, এমন একটি পরিবেশের কথা বোধহয় ভাবলেও শিউরে উঠতে হয়। বুধবার রাতে যে পরিবেশের মধ্যে গিয়ে পড়েন শেক্সপিয়ার সরণি থানার কয়েকজন পুলিশ কর্মী। পুলিশের দাবি শুধু দেহ বা কঙ্কাল নয়, গোটা বাড়িটিকে ভৌতিক করে তুলেছিল রহস্যময় এক কণ্ঠস্বর। পুলিশ সূত্র খবর, তারা যখন ৩ নম্বর রবিনসন স্ট্রিটে ৩ তলার ঘরে ঢোকেন, তখন বিভিন্ন দিক থেকে ভেসে আসছিল এক মহিলা কণ্ঠের ফিস ফিস করে কথা বলার আওয়াজ। কিন্তু ঘরে তো জীবিত কেউ নেই, তাহলে কথা বলছে কে? ভেবেই ঘাবড়ে যান পুলিশ কর্মীরা। পরে তন্ন তন্ন করে খুঁজে দেখা যায় বাড়ির প্রতিটি ঘরে লুকিয়ে রাখা আছে মিউজিক সিস্টেম, তার স্পিকার থেকে ভেসে আসে এই আওয়াজ। কিন্তু তখনও কাটেনি রহস্য, তখনও জানা যায়নি এই মহিলা কণ্ঠটি কার। সেটা জানা গেল কিছুক্ষণ পর। জানা গেল কণ্ঠস্বরটি মার্কিন প্রিচার জয়েস মেয়ারের, যিনি ভালোভাবে জীবন কাটানোর নানা উপায় বাতলান। He was in love with both his dogs as well as his sister so much he could not accept the fact that they have died. কিন্তু কেন এই কণ্ঠস্বর সবসময় মিউজিক প্লেয়ারে চালিয়ে রাখতো দে পরিবার? তবে কি পরিবারের প্রিয় মানুষটি চলে যাওয়ার শোক ভুলতেই এই বাণীর আশ্রয় নিতেন তারা? তবে কি একাকিত্বের হাত থেকে বাঁচতেই সবসময় চালিয়ে রাখা হতো জয়েসের বাণী? নাকি মহিলা কণ্ঠস্বর শুনিয়ে আসলে প্রতিবেশীদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হতো যে বাড়ির মহিলা সদস্যটি বাড়িতেই রয়েছে? পাশাপাশি ঘরে মেয়ের কঙ্কাল থাকা সত্ত্বেও যেভাবে স্বাভাবিক ভঙ্গিতে মানুষের সঙ্গে ব্যবহার করতেন অরবিন্দ দে, তাতে অনেকেই মনে করছেন বাবা হয়তো ভাবতো ভালো রয়েছে মেয়ে, তাই হয়তো আত্মীয়রা মেয়ের সম্পর্কে জানতে চাওয়ায় বাবা বলেছিলেন, বাবা যখন এ কথা বলছে মেয়ে তখন কঙ্কাল। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। জয়ন্ত, এখনো পর্যন্ত যে দুটি ধারায় পুলিশ মামলা শুরু করেছে, একটা 176, একটা 269, একটু দর্শকদের মানে একটা তো তথ্য গোপন যে তথ্য পুলিশকে দেওয়ার, আর একটা কি জনস্বাস্থ্যের ক্ষতি ইত্যাদি। তার আগে আমি একটা কথা বলি
যে কিছুদিন আগে আমাদের এক বন্ধু, তোমার মনে আছে যে মুকুতা মুখার্জি, তার বাবা মারা গিয়েছিলেন, বাবা মারা যাওয়ার ঠিক তাই বাবা মারা যাওয়ার এই শোকটা সামলাতে না পেরে তিনি, তার মা, তার বোন সাউথ সিটির টপ ফ্লোরে উঠে তারা তিনজনে মিলে আত্মহত্যা করেন পাঁচিল টপকে। মানে শোনা গেছিল তার মা একজন পৃথুলা মহিলা ছিলেন, তাকে পাঁচিলের উপর থেকে ফেলে, বোনকে ফেলে নিজে আত্মহত্যা করেন। অর্থাৎ মানসিক রোগ, মানসিক অবসাদ নিয়ে অনেক আলোচনা আছে। কিন্তু এখানে আমি ধারাগুলোতে যাবার আগে বলি যে পুলিশের কাজ কিন্তু বেশ শক্ত। আমরা যদি একদম শুরুতেই ধরে নিই যে তিনি ইনসেন ছিলেন, মানসিক রোগী ছিলেন, তাহলে কিন্তু খুব ভুল করা হবে। যেটা মাননীয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন যে পুলিশকে কিন্তু দেখতে হবে সত্যি সত্যি ইনি ইনসেন কিনা। হতে পারে উনি ইনসেন, অথবা হতে পারে উনি ধুরন্ধর মস্তিষ্ক। কারণ একটা তুমি চিঠি পড়ে শোনাচ্ছিলে যেখানে বলছে ঠাকুমা আর কুকুরের উল্লেখ একসাথে। ঠাকুমা যার বয়স অনেক বেশি, যার বাবার বয়স ৭৭, ঠাকুমার বয়স আরো বেশি, উনি কিন্তু বলছেন যে ঠাকুমার জন্য সংসার নষ্ট হয়ে গেছে, আবার উনি সেখানেই কুকুরের উল্লেখ করছেন। তার মানে ওনার এই ডায়েরি কি পড়ে লেখা? এমন হতে পারে এই যে ঘটনাগুলিকে ধামাচাপা দেবার জন্য এবং একটা ইনসেন একটা রূপ তৈরি করার জন্য উনি কুকুরের উল্লেখ বা চিঠিটা আনলেন। ক্যামোফ্লেজ নয় তো। আরেকটা ব্যাপার, এই যে কঙ্কাল শোয়ানো রয়েছে এখানে কিন্তু ডিএনএ টেস্ট ছাড়া বোঝা যাবে না যে এই কঙ্কাল সত্যি সত্যি ওনার দিদির কিনা। দ্বিতীয় কথা, বাবার ঝলসে যাওয়া দেহ বা পুড়ে যাওয়া দেহ বাথরুমের মধ্যে, সেখানে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে এটা গায়ে আগুন দিয়ে দেওয়া হলো কিনা বা মেরে ফেলা হলো কিনা সেটা আনা কিন্তু খুব মুশকিল। আর একটা কথা তুমি বললে যে জানা গেছে উনি নাকি উদ্ভ্রান্তের মতো দেয়ালে মাথা ঠুকে চলেছিলেন। ওনাকে ছবি দেখে তো মনে হলো না যে ওনার মাথায় সেরকম উদ্ভ্রান্তের মতো মাথা ঠুকলে যে ইনজুরি হয় সেই ইনজুরিটা রয়েছে। আমি তাই বলছি, খুব শান্ত গলায়, দৃঢ় গলায় আমার সাংবাদিককে বললেন যে আপনারা কেন এসেছেন, পুলিশ যে বললো যে মাদার হাউস থেকে কেউ আসবেন, এটাই তো এগ্রিমেন্ট হয়েছিল, অত্যন্ত স্বাভাবিক গলায়। অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে যে এমন তো নয়, যেহেতু আমরা ধরো অভিযুক্তদের হয়ে মামলা করি, আমার কিন্তু মনে হয় যে আগেই তাকে ইনসেন বলে তকমা দিয়ে কেসটাকে চেপে দেবার আগে কিন্তু নিখুঁত থর তদন্ত করে দেখতে হবে। এবার আমি বলি, তুমি একটা কথা বললে যে আমরা নাকি ইনি নাকি কাজের লোককে এন্ট্রি দিচ্ছিলেন না, কিন্তু সম্ভবত একটা কোনো চ্যানেলে বা এই চ্যানেলেই দেখলাম যে কিছুদিন আগে তার বাড়িতে একটা পার্টিও হয়েছে। হ্যাঁ, জন্মদিনের একটা, এটা নিয়েও একটু বিভ্রান্তি আছে, আমি আসতে যাচ্ছিলাম এই পয়েন্টে জানতো। সেটা হচ্ছে যে আত্মীয়রা বলছেন যে তারা কেক কাটার মুহূর্তেও ছিলেন, এবং আমি তোমায় একবার দর্শকদের সামনে সেই অংশটা রাখি। আবার পাশাপাশি পুলিশকে পার্থবাবু জানাচ্ছেন না তাদের ঢুকতেই দেওয়া হয়নি। সুতরাং সম্পূর্ণ বিপরীতধর্মী, পরস্পর বিরোধী দুটো ভার্সন পাওয়া যাচ্ছে। আমি দ্রুত একবার দেখাবো। 6 মাস ধরে ঘরে পড়ে রয়েছে এক মহিলা ও দুটি কুকুরের কঙ্কাল। তার মধ্যেই বাড়িতে হয়েছে জন্মদিনের অনুষ্ঠান, এসেছেন অতিথি অভ্যাগতরা, কিন্তু কেউ টেরও পাননি ঘরের বন্ধ দরজার আড়ালে কি রয়েছে। যদিও সেটা সম্ভব হলো কি করে সেই রহস্যেরই কুল করে উঠতে পারছেন না পুলিশ কর্তারা। পুলিশ সূত্র দাবি, পার্থদে জানিয়েছেন মাসখানেক আগে নিজের 44তম জন্মদিন উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। তাতে আমন্ত্রিত ছিলেন পার্থর কাকা অরুণ দে। তবে সেই অনুষ্ঠানে কি হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পার্থ ও তার কাকার বক্তব্যে। পুলিশ সূত্র খবর, পার্থ দাবি করছে আমন্ত্রণ করলেও কাকাকে তিনি দরজা থেকেই তাড়িয়ে দেন, কিন্তু তার কাকা অরুণদের দাবি তারা বাড়িতে ঢোকেন, তাদের সামনেই পার্থকেই কাটেন। অথচ পার্থ দাবি অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাস থেকেই বাড়িতেই পড়ে রয়েছে তার দিদি এবং পোষ্য দুটি কুকুরের কঙ্কাল। কিন্তু 6 মাসের পচাগলা দেহের গন্ধ কারও নাকে গেল না কেন? এতদিনে অন্যান্য প্রতিবেশীরাই বা কিছু টের পেলেন না কেন? পার্থর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, পার্থর দিদির দেহ ছিল কম্বলে মোড়া, ঘরে হাওয়া আসা যাওয়ার যাবতীয় পথ আটকানো ছিল সেলোটেপ দিয়ে, জানলায় ছিল বিশেষ ধরনের কাপড় যা ভেদ করে হাওয়া যেতে আসতে পারে না। পুলিশের অনুমান যাতে দেহ থেকে গন্ধ না ছড়ায় সেজন্য এই ব্যবস্থা করেন পার্থ। তবে দিদির কঙ্কাল নিজের কাছে রাখতে এত ব্যবস্থা করলেও দিদিকে নিয়ে প্রশ্নের মুখে সত্যিটা বলে ফেলেন পার্থ। পুলিশ সূত্র দাবি, পার্থর মানসিক অবস্থা দেখে তারা তাকে বাবার দেহ দিতে ভরসা পাননি, তাই তারা পার্থর কাকাকে ডেকে পাঠাতে বলেন, কিন্তু পার্থ তাতে রাজি হননি। এরপর পুলিশ পার্থ দিদিকে ডাকার কথা বলতেই পার্থ বলে ফেলে দিদি মারা গিয়েছেন। পুলিশ ডেথ সার্টিফিকেট চাইলে পার্থ বলে ডেথ সার্টিফিকেট বাড়িতে যান, সেখানেই দেহ রয়েছে। তারপরই ঘটনাক্রমে একের পর এক চাঞ্চল্যকর মোড়। রাজস্বী দত্তগুপ্ত, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
হ্যাঁ জয়ন্ত তুমি আমি যেটা বলছিলাম যে এইখানে পুলিশ আগেই যে ধারাগুলি দিল 176 এবং 269, 176 তো একেবারে নন কগনিজেবল বেলেবল একটা ধারা, সর্বোচ্চ সাজাও খুব কম, সম্ভবত 1 মাস, আর 269 সেখানে অর্থাৎ একটা নেগলিজেন্ট অ্যাক্ট, যেটা কিনা একটা ইনফেকশন অথবা ডিজিজকে ছড়িয়ে দিতে পারে, 6 মাস ধারা। আমি বলতে চাইছি যে এই দুটো ধারা থেকে স্পষ্ট যে পুলিশ কিন্তু শুরুতে ধরেই নিয়েছে যে এটা মানসিক বিকৃতির ঘটনা। পুলিশ আগে থেকেই তার দায়িত্ব কেন ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে? তুমি বললে যে যার বাড়িতে 12টা ল্যাপটপ, 6টা ডেস্কটপ, পেন ড্রাইভের মাধ্যমে, মিউজিক সিস্টেমের মাধ্যমে গান বাজছে, তার পক্ষে কিন্তু যেটা আপনারাও আলোচনা করছিলেন যে ডেড বডি প্রিজার্ভ করে রাখার পদ্ধতি জানাটা অসম্ভব নয়। এবং তিনি, আমি জানি না তার দিদির কিভাবে মৃত্যু হয়েছে, এগুলো কিন্তু থরো ইনভেস্টিগেশন দরকার। দিদির মৃত্যু কি করে হলো? যদি আত্মহত্যাও হয় তাহলে কি এনার আত্মহত্যার অ্যাবেটমেন্টের চার্জে পড়বেন না? কেন আত্মহত্যা করলেন? তারাই বা দেখলেন কেন আত্মহত্যা করছে? বাবা বাথরুমে আত্মহত্যা করছেন, তিনি কি করছিলেন? তিনি তো কোনো ক্রাইসিস কল দেননি, তিনি পায়চারি করছেন এবং তারপরে পুলিশ বাইরে প্রহরায় রয়েছে, উনি এমন কিছু শব্দ করছেন বা দেয়ালে মাথা ঠুকছেন, সেখানে আমার সন্দেহ তারপরেই কিন্তু রহস্যের পরত খুলে গেল। পুলিশ তাকে নিয়ে গেল থানায় এবং তারপর জানা গেল বাড়িতে এরকম কঙ্কাল শোয়ানো রয়েছে। এটা ইচ্ছে করে পুলিশকে অ্যাট্রাক্ট করার জন্য নয় তো? ঠিক, আমি এখানে একটু ডায়ালগ ফর্মে তোমার সামনে যেটা পুলিশ সূত্রে আমরা পাচ্ছি, পুলিশ পার্থবাবুকে দেখে নাকি বুঝতে পারে তার মানসিক সমস্যা রয়েছে, সেই জন্য পার্থবাবুকে জিজ্ঞেস করা হয় যে তাহলে আপনার দিদিকে ডাকুন, তার হাতে বাবার বডি হ্যান্ডওভার করার প্রক্রিয়া শুরু করব। তখন পার্থবাবু বলে না, দিদি তো বাড়িতে আছে, উনি আসতে পারবেন না, ওনার ডেড বডি রাখা আছে। বুঝলেন যে তার মানসিক সমস্যা রয়েছে। পুলিশ কি একজন এক্সপার্ট? তাহলে তার একজন এক্সপার্টকে দিয়ে দেখানোর কথা ছিল। যে বাড়িতে একজন 77 বছর বয়সী মানুষের আনন্যাচারাল ডেথ হয়েছে, তার ছেলেকে দেখে মানসিক অবস্থার সমস্যা রয়েছে, এটা পুলিশ বুঝলো কি করে? আমি স্বপন বাবুর কাছে আসবো। স্বপন বাবু, অত্যন্ত অস্বাভাবিক আমি দৃশ্যপটটা একেবারে এটা তথ্য থেকে যা পাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে নিজের বিছানা, বাঁদিকে দিদির কঙ্কাল এবং তার বিছানা, ডান দিকের বিছানায় দুটি কুকুরের কঙ্কাল। আমি বলছি যে অভিজিৎ বাবু যেরকম বলছিলেন যে পুরোটার মধ্যে নানা ধরনের অস্বাভাবিক স্তর রয়েছে, আপনি কি? অস্বাভাবিকতা তো সমস্তটাই, সারাদিন ধরে আমাদের কাছে পরতে পরতে যে ইনফরমেশনগুলো আসছে তাতে তো আমরা অবাক হয়ে যাচ্ছি। একটা কথা যে লেখাপড়া জানা, প্রতিষ্ঠিত লোক, ফ্যামিলি প্রতিষ্ঠিত, একটা ভালো জায়গায় বাড়ি, তারা এইরকম করে দিনের পর দিন, মাসের পর মাস, এবং আমি বলবো যে ওই 5 বা 6 সালে যখন ওনার মা মারা যান তখন থেকেই একটা অস্বাভাবিক অবস্থা তাদের পরিবারের মধ্যে সৃষ্টি হয়েছে। যারা প্রতিবেশী ছিলেন তাদের অবস্থাটা কি? একটা খুব ভাইটাল সূত্র হচ্ছে ওনার কাকা। ওনার কাকা যে এসছিলেন বলছেন, কারণ এবং ওই যে বললেন যে সম্পত্তি নিয়ে একটা ঠাকমা একটা পার্সিয়ালিটি ছিল, সেখান থেকে কোনো অসুবিধা হয়েছিল কিনা, এবং কাকাকে একটু ভালো করে জিজ্ঞেস করা দরকার। ধরুন যে ওনার দিদি যে এতদিন ধরে নেই, তাহলে ওনার কাকা কি করলেন, সে ব্যাপারে কোনো খোঁজ খবর নিলেন না কেন? আপনি ঠিকই বলেছেন। এবং 2005 সালটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আপনি আরেকটা জিনিস ব্যাক ক্যালকুলেশন করে যদি দেখেন যে দুটি কলকাতার অত্যন্ত নামী স্কুলে গানের ক্লাস নিতেন দিদি দেবযানী দেবী। দেবযানী দে 10 বছর বেরোননি, অর্থাৎ তার বয়স 47, আমি 10 মাইনাস করে 37 ধরছি, 2015 থেকে 10 মাইনাস করলে ওই 2005 সালটা আসছে। তখন থেকেই একটা অস্বাভাবিক জীবন ওদের আরম্ভ হয়ে গেছে। কিন্তু সেখানে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের ভূমিকা কি, সমাজের ভূমিকা কি, এবং তারা তো প্রতিদিনের জীবনযাপন করতেন। ধরুন যে রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, বাজার হাট করা, সেগুলো কিভাবে করতেন? এবং ধরুন পুলিশ এখন বলছে হাড়গোড় ইত্যাদি পাওয়া গেছে, তারা নিয়মিত প্ল্যানচেটও করতেন, এরকম একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো সেই জন্য যেটা অভিজিৎ বাবু একটা ইঙ্গিত করলেন যে একটা অস্বাভাবিক সম্পর্ক ভাই বোনের মধ্যে, আমার মনে হয় না যে এইরকম কিছু বিষয় ছিল, সবটাই মানে ইনভেস্টিগেশনের ব্যাপার। তবে একেবারে পুরোপুরি সাইকোলজিক্যাল কেস বলে প্রথম থেকে যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলেও একটা ভুল হবে। থরো ইনভেস্টিগেশন দরকার, এবং পাড়া প্রতিবেশীকে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা দরকার, আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আমার কাছে যেটা আশ্চর্য লাগছে সেটা হচ্ছে যে একটা তথাকথিত আধুনিকতা, আধুনিক জীবনের সমস্ত কিছু তাদের
নখদর্পণে ছিল। একটু সংযোগ করতে চাইবো স্বপন বাবু, আপনি যে প্রশ্নটা বারংবার তুলছেন এবং আমাদেরও অনেকের মনে আসছে যে এই যে তথ্য প্রযুক্তিগত একটা আধুনিকতা বা তার শিক্ষাগত আধুনিকতা, তারপরেও কি করে এই ঘটনাটা ঘটছে। বহু সময় কিন্তু এমন অনেক মানসিক সমস্যা আছে যেখানে এটা দেখা যায় যে তার বৌদ্ধিক প্রক্রিয়া এবং তার আবেগের সঞ্চালন দুটোর মধ্যে কিন্তু অনেক সময় একটা সামঞ্জস্যের অভাব থাকে। এমন হতেই পারে তার নিত্য নৈমিত্তিক যা যা বৌদ্ধিক ক্রিয়ার প্রয়োজন আছে সেটা সে খুব সুন্দরভাবে করছে, তার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তার একদম। আমি ল্যাপটপের সময় ল্যাপটপ অপারেট করছি, আবার প্ল্যানচেট করছি, সেইখানে একটা স্প্লিট কিন্তু অনেক সময় থাকে, যেটাও তার মানসিক জটিলতারই একটা কি বলছে। আমি একটা আইডল ছিল, দর্শকদের দেখাতে চাইবো যে প্ল্যানচেট এটা কিন্তু বাংলার সাহিত্য সংস্কৃতিতে বহু বছর ধরে নানা কৌতূহলের সৃষ্টি করেছে এবং বিখ্যাত লেখকদের লেখায় বারবার প্ল্যানচেট উঠে এসেছে। দেখুন, দিদি মারা যায়নি, বেঁচে আছে। রাতে কথা হয় দিদির সঙ্গে, পুলিশের সামনে বারবার এই কথাগুলোই বলছিলেন পার্থ দে। তবে কি মৃত দিদির সঙ্গে কথা বলার জন্য প্ল্যানচেট করতেন পার্থ? যে সন্দেহ আরো জোরালো হয়েছে পার্থর আলো আঁধারি ঘর থেকে মোমবাতি, কয়েন এবং আরো কিছু জিনিসপত্র উদ্ধার হওয়ার ঘটনায়, যা আরো জোরালো করেছে প্ল্যানচেটের তত্ত্বকে। বাঙালি জীবনে অবশ্য প্ল্যানচেট শব্দটি নতুন নয়, এর আগে রূপলী পর্দায় একাধিকবার দেখা গিয়েছে প্ল্যানচেটের দৃশ্য। জীবনলাল জীবনলাল Uitas Thomas Godwin। শুধু সত্যজিৎ রায় নয়, শোনা যায় একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের মাথাতেও নাকি চেপে বসেছিল প্ল্যানচেটের ভূত। নানা জনকে সঙ্গে নিয়ে প্ল্যানচেটে মাততেন তিনি। অমিতাভ চৌধুরী থেকে মনীন্দ্র কুমার ঘোষ, অনেকের কলমেই উঠে এসেছে রবি ঠাকুরের প্ল্যানচেটের প্রসঙ্গ। সমী তুই বল না কে? সমীর মা? না, সমী। কেমন আছিস? আমি ছুটে এসেছি, খুব দূরে ছিলাম, যেন আরেকটা জগতে কে যেন ডাকলো। এই সংলাপ নাকি রবীন্দ্রনাথ ও সমীন্দ্রনাথের, তবে মুখোমুখি নয়। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সমী মারা যান 1907-এ, মাত্র 11 বছর বয়সে। আর এই আলাপ 1929-এ 6 নভেম্বর প্ল্যানচেট টেবিলে মিডিয়ামের মাধ্যমে। তবে ভিন্ন মতও আছে। শোনা যায় 1933 সালে শান্তিনিকেতনে এক বৈঠকে আড্ডায় নাকি প্ল্যানচেট প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, ওসব বিশ্বাস করবেন না, বিশ্বাস হোক বা না হোক, সময়ে সময়ে বাঙালি মন ডুব দিয়েছে প্ল্যানচেটের অন্ধকারে, কখনো সেলুলয়েডে, কখনো বইয়ের পাতায়। রবিনসন স্ট্রিটের ঘটনার মধ্য দিয়ে ফের সামনে এলো প্ল্যানচেট কাহিনী। প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা কেউ কিছু শুনতে, দেখতে এবং বুঝতে পারেননি, বিশ্বাসযোগ্য। এবং এই যে সাউন্ডটাও তৈরি করে রেখেছে, আমার নিজের ইমপ্রেশন, এবং এটা খুব সিম্বলিক, অলমোস্ট আইকনিক, যেটাকে আমি কি টার্মে বলি, আমি বলি নিও লিবারাল লোনলিনেস অর এলিয়েনেশন, অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফ্রম দ্য মার্কসিয়ান ওয়ান। এটা অথবা বলা যেতে পারে সেলফি এলিয়েনেশন, সেলফি ফটোগ্রাফ, সেলফি এলিয়েনেশন, এটা টোটালি সেলফি। ইউ কাট ইউর সেলফ ফ্রম দ্য রেস্ট অ্যান্ড ইউ ক্রিয়েট এ মিথ। সাউন্ড ইত্যাদি, বাড়িটা ভরাট আছে, বাড়িতে পার্টি হচ্ছে, গম গম করছে, সবই আছে, পাড়া প্রতিবেশী বুঝবে যে এখানে একটা লাইফ অপারেট করছে। ইট ইজ নট। এবং মৃত্যুও নেই অভিজিৎ, কারণ মৃত্যুও কিন্তু এক ধরনের একটা অস্বীকার করার মধ্যে দিয়ে রয়েছে। তাদের মৃতদেহকে আমরা প্রিজার্ভ করে চলেছি। এইটা করতে যথেষ্ট বুদ্ধিমত্তার ব্যবহার হয়। আমার মনে হয় ওকে বারবার জেরা করতে হবে, পার্থদেরকে জেরা না করে ছাড়া যাবে না। আর যেরকম আপনারা ছবিতে দেখাচ্ছেন, বড় বাড়ি, গাছগাছালি আছে, কে জানে পেছনে আর কি কারণ আছে। তারপরে হয়তো মৃত্যুর একটা ক্যামোফ্ল্যাজ দিয়ে বাড়িটা অন্য কোনো প্রমোটার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, একদম উড়িয়ে দেওয়া যায় না। এখানে ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ কন্টিনিউয়াস টিম অফ ইনভেস্টিগেটিং অফিসারসদের ওকে উইদাউট এনি পজ, শুধু খাবার সময়টুকু দিয়ে ওকে কন্টিনিউয়াস ইন্টারোগেশন করতে হবে। আগেই কেন লাগলো? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম 1 ঘন্টার অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই বিস্ময়কর ঘটনাটা ছুঁতে। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে দেখা। আজ এ পর্যন্তই, আবার আপনাদের দেখা হবে আগামীকাল রাত।
8টায়। সবাই ভালো থাকবেন। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন। এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফ্যান ময়শ্চারাইজার নীল, তাই উজ্জ্বল মুসলিম ত্বক।